ভারতে মুসলমানদের দুর্দিন, কবে কাটবে আঁধার, কেমন সম্পর্ক চায় তারা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভারতে মুসলমানদের ওপর কি হচ্ছে তা হয়তো অনেকেই আঁচ করতে পারছেন, কিন্তু অনেক কিছুই আবার অজানাও থেকে যাচ্ছে, কারণ তারা সেগুলো কখনোই প্রচার হতে দেবে না, বরং উল্টো তারা প্রতিবেশী দেশগুলো নিয়ে একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ নিয়ে তারা যা করছে তা এক জঘন্য উদাহরণ ভারতের জন্য। হিন্দু জাতীয়তাবাদীরা সবসময় স্বপ্ন দেখেন তারা ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে রূপান্তর করবেন। এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় শত্রু ভারতের সংখ্যালঘু মুসলমানরা। হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের সবচেয়ে প্রভাবশালী চিন্তক বিনায়ক দামোদর সাভারকর তার হিন্দুত্ববাদ কে একজন হিন্দু বইয়ে লিখেছেন, ভারত হিন্দুদের পবিত্র ভূমি, এটা মুসলমান অথবা খ্রিস্টানদের পবিত্র ভূমি নয়। একইভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস নেতা এম.এস. গোলওয়ালকর তার বাঞ্চ অব থটস বই লিখেছেন, ভারতের ভেতরের তিন শত্রু হল মুসলমান, খ্রিস্টান ও কমিউনিস্ট। এখন যেহেতু এই মতাদর্শের লোকেরা ক্ষমতায় এসেছেন, তারা তাদের সেই স্বপ্নকে যে কোনো উপায়ে পূরণ করতে বদ্ধপরিকর। মুসলমানদের তাদের পথ থেকে সরাতে না পেরে তারা সম্ভাব্য সব উপায়ে তাদেরকে প্রান্তিক করার চেষ্টা করে যাচ্ছেন। সেটা অর্জনের জন্য তারা অব্যাহতভাবে কয়েকটি ভুল বয়ানের ওপর ভিত্তি করে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে অন্যতম প্রধান হল ল্যান্ড জিহাদ বা ভূমি জিহাদ। 2014 পরবর্তী সময়ে ভারতের হিন্দু জাতীয়তাবাদীরা নতুন একটি প্রোপাগান্ডা শুরু করেন। তাদের দাবি মুসলমানরা ভূমি জিহাদের সঙ্গে জড়িত। তাদের অভিযোগ, ওয়াকফ বোর্ডের আড়ালে মুসলমানরা হিন্দুদের জমি দখল করতে পারেন। ওয়াকফ বোর্ডের বিধানকে ভুলভাবে উপস্থাপন করে তারা সাধারণ হিন্দু জনগোষ্ঠীকে বিভ্রান্ত করেছেন। সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর মধ্যে ভয় ছড়িয়ে দিয়ে এই বয়ানগুলো শুধু মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিচ্ছে না, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতেও উৎসাহিত করছেন। এছাড়া ওয়াকফ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে ভারত জুড়ে 120টির বেশি মামলা করা হয়েছে। ভারতীয় মিডিয়াও এই এজেন্ডাকে সমর্থন করছে এবং সেটা উস্কে দিতে ভূমিকা রাখছে। 2023 সালের 29 জানুয়ারি ভারতের মুম্বাইয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সাকাল হিন্দু সমাজ তাদের মিছিলে ভূমি জিহাদ ও ভালোবাসা জিহাদ স্লোগান দেয়। মিডিয়াগুলো সরাসরি সেই মিছিলের ভিডিও চিত্র প্রচার করে। সেই মিছিল থেকে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে সহিংসতার ডাক দেওয়া হয়। মিডিয়াগুলো এটাকে প্রশ্ন না করে বরং উল্টো সমর্থন দেয়। বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে কর্তৃপক্ষ ভূমি জিহাদের বয়ান ব্যবহার করছে বেআইনিভাবে সংখ্যালঘুদের বাড়িঘর গুড়িয়ে দেওয়ার জন্য। মিডিয়া সেটার ন্যায্যতা উৎপাদনে পূর্ণ সমর্থন দিয়ে চলেছে। কর্তৃপক্ষ যখন বানোয়াট অভিযোগের ভিত্তিতে বোলডোজার দিয়ে বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে, মিডিয়া তখন এগুলোকে ভূমি জিহাদের মামলা বলে চিত্রিত করেছে, সরকারের কাজের ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে। এভাবে 2014 সালে ভূমি জিহাদ প্রোপাগান্ডা শুরু করলেও 2019 সালে বিজেপি পুনর্নির্বাচিত হওয়ার পর এই প্রচারণা গতি পায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির বিশিষ্ট নেতারা প্রকাশ্যে এই বয়ান ব্যবহার করেছিলেন। 2021 সালের মার্চ মাসে আসাম বিধানসভার একটি নির্বাচনী প্রচারণায় অমিত শাহ ঘোষণা দেন, আমাদের বেশ কয়েকটি প্রস্তাব রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় হল বিজেপি সরকার ভালোবাসা জিহাদ ও ভূমি জিহাদের বিরুদ্ধে একটি আইন আনবে। ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় বিজেপি নেতারা ওয়াকফ নিয়ে ভুয়া খবর ও মিথ্যা গল্প ছড়িয়ে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে ভীতি জাগিয়ে সমাজকে মেরুকরণ করে নিজেদের ঝুলিতে ভোট পড়তে চেয়েছেন। বেশিরভাগ নির্বাচনী বক্তৃতায় অমিত শাহ ওয়াকফ ইস্যুটি সামনে আনেন। তিনি মিথ্যাভাবে দাবি করেন ওয়াকফ বোর্ডকে ব্যবহার করে জনগণের সম্পত্তি দখল করা হয়। তিনি বলেন, বিরোধীদের প্রতিরোধ থাকা সত্ত্বেও আমরা ওয়াকফ আইন সংশোধন করব। এসব বিবৃতি থেকে এটা পরিষ্কার যে বিজেপি সরকারের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ওয়াকফ আইন সংশোধন করা। 2024 সালের সাধারণ নির্বাচনের আগে বিজেপি নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা এবারে 400টির বেশি আসনে জিতলে ওয়াকফ আইন পুরোপুরি বাতিল করবে। এখন সরকার সংশোধনী বিল পেশ করেছে। বিজেপি নেতারা প্রকাশ্যে বলছেন বিলটি দেশে ভূমি জিহাদ বন্ধে আনা হয়েছে।
এখানে উল্লেখ্য, প্রস্তাবিত বিলটিতে এমন সব বিধান বাতিল ও সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে যেগুলো হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলো জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করে আসছে। সরকারের দাবি হচ্ছে, সংশোধনীটির উদ্দেশ্য হচ্ছে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনার উন্নত করা এবং মুসলমানদের উন্নয়নকে উৎসাহিত করা। যা হোক, ভারতের সাম্প্রতিক প্রবণতা অন্য কিছুর ইঙ্গিত করে। ভারতের 32টি ওয়াকফ বোর্ড রয়েছে। জাতীয় পর্যায়ে ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে পরিচালিত হয়। 32টি ওয়াকফ বোর্ড প্রায় 0.87 লাখ ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় 0.94 লাখ একর। মজার ব্যাপার হলো, ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে ভূমি জিহাদের অভিযোগ করা হচ্ছে, অথচ সেই বোর্ডগুলো প্রচুর সম্পত্তি হারিয়েছে। গত 28 নভেম্বর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় জানান, 54,929টি ওয়াকফ সম্পত্তি দখল হয়ে গেছে। প্রকৃতপক্ষে বিজেপি নেতারা ও হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলো প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল 2024কে ভারতে ঘৃণা ছড়ানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটাকে তারা অনেকটা উৎসবের মতো করে নিয়েছে। শিক্ষার্থী ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করার জন্য পদক্ষেপ নিতে নিজেদের আওতায় থাকা স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে দিল্লি পৌর কর্পোরেশন। একই সঙ্গে এই শিশুদের যেন জন্মসনদ না দেওয়া হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগকে। গেল শনিবার পিটিআইয়ের খবরে বলা হয়, 12 ডিসেম্বর দিল্লি রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি স্বরাষ্ট্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকের পর এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে দিল্লি পৌর কর্পোরেশনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও যোগ দেন। পরে 18 ডিসেম্বর পৌর কর্পোরেশনের বিভিন্ন বিভাগকে দেয়া নির্দেশে বলা হয়, পৌর এলাকার আওতাধীন স্কুলগুলোয় ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। আর আগে থেকে যদি এমন কোনো শিশু ভর্তি হয়ে থাকে তাদেরও শনাক্ত করতে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে যথাযথ পদক্ষেপ নিতে দিল্লি পৌর কর্পোরেশনের সব আঞ্চলিক কর্তৃপক্ষকেও একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে অবৈধ অভিবাসীর সংখ্যা বৃদ্ধির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে এমন নির্দেশনা দিল দিল্লি পৌর কর্পোরেশন। বিশ্লেষকরা বলছেন, 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এক টানাপোড়েনের মধ্যে পড়েছে। এমন এক পরিবেশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় এসে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে গেছেন। দুই দেশের সম্পর্কের ইতিহাসের বিরল এই অস্বস্তি কাটানোর প্রথম ধাপ বিবেচনায় নেওয়া হয়েছে এই সফরকে। পরিবর্তিত পরিস্থিতির নিরিখে সম্পর্কের ইতিবাচক বিবর্তনের এমন এক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ভারত। বিশ্লেষকেরা বলছেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্কের এই পর্যায়ে কোনো পক্ষের মন্তব্য যাতে নতুন করে অস্বস্তির সৃষ্টির সুযোগ তৈরি না করে সে ব্যাপারে সচেষ্ট থাকা উচিত। উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত শুক্রবার বলেছেন, ভারত সবাইকে মনে করিয়ে দিতে চায় প্রকাশ্যে যে মন্তব্যই করা হোক না কেন তা যেন ভেবে চিনতে দায়িত্বশীলতার সঙ্গে করা হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় ভারতীয় হাইকমিশন শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদ পত্র পাঠিয়েছে। ওই প্রতিবাদ পত্রে বাংলাদেশে অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ হয়েছে উল্লেখ করে এ বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে। একই সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস, যা পরে মুছে ফেলা হয়েছে, সে বিষয়েও উদ্বেগ জানিয়েছে। 16 ডিসেম্বর বিজয় দিবসে উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি মানচিত্র পোস্ট করেন, যেখানে বাংলাদেশের মানচিত্রের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম সহ পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যুক্ত রয়েছে। বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনও বহুত দূরে। শিরোনামের ওই পোস্টের একাংশে তিনি উল্লেখ করেন, আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি, তাই আমরা বলছি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, গত 4 মাসের বেশি সময় ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে নানা পর্যায়ে টানাপোড়েন, আগরতলার বাংলাদেশ মিশনে ন্যাক্কারজনক হামলা, দিল্লি, কলকাতা ও মুম্বাই মিশনের কাছাকাছি এসে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বিক্ষোভ, ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলবের মতো ঘটনা ঘটেছে।
এমন এক পরিস্থিতিতে পূর্বনির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ঢাকায় হয়েছে। বিক্রম মিস্ত্রি ঢাকা সফরের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অর্থাৎ ভারতও সম্পর্কের ইতিবাচক উত্তরণে আগ্রহী। এমন এক প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু থাকা প্রয়োজন। আবার ভারতের জনপরিসরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে উপজীব্য করে অপতথ্য ও ভুল তথ্যের বিস্তার থামানো জরুরি। সম্পর্কটা যেন সমতা, ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে পরিবর্তিত সময়ের দাবিকে মেনে নিয়েই হয়, সেটাই বাঞ্ছনীয়। পাশাপাশি সম্পর্কের এই ক্রান্তি লগ্নে এসে কোনো পক্ষের মন্তব্য যাতে নতুন করে অস্বস্তির সৃষ্টির সুযোগ তৈরি না করে, সেই ব্যাপারেও সচেষ্ট থাকা উচিত। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।